আসসালামু আলাইকুম, পিটু এর সাধারণ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। তো দেখো, এ থেকে আগে যে কোশ্চেন ছিল যে প্রোটিন তৈরি হয় কি দিয়ে, এটা ছিল 41তম বিসিএস এ। এরপর কার্বোহাইড্রেটে সিএইচ ও ও এর অনুপাত কত আমরা জানি, এটা 1:2:1। আর ডিমে কোন ভিটামিন নেই, এটা 40তম মধ্যে ছিল। এরপর দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমায়, এটা ছিল 37তম বিসিএস। আর এরপর আরেকটা ছিল যে চা পাতায় কোন ভিটামিন থাকে, আমরা জানি ভিটামিন বি কমপ্লেক্স থাকে। তো এই কোশ্চেনগুলো বিসিএস পরীক্ষায় ছিল। এছাড়াও দেখো যে কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, এটা ছিল 36তম বিসিএস এ। 34তম মধ্যে দুইটা কোশ্চেন ছিল যে সুষম খাদ্যের উপাদান কয়টি আর কোন খাদ্যে প্রোটিন বেশি, আর দাঁত ও হাড়কে মজবুত করে কোন ভিটামিন, সেটা 34 ও 26তম বিসিএস ছিল। এছাড়াও কোন ভিটামিন ক্ষত স্থান থেকে রক্ত ওরা বন্ধ করে, এবং কচু শাক এটার মধ্যে কোন উপাদান রয়েছে, এটা ছিল 10তম বিসিএস এ। তো খাদ্য কি জিনিস? খাদ্য হচ্ছে যেগুলা আমাদের শরীরে পুষ্টি সাধন করে, এগুলাকে আমরা খাদ্য বলতে পারি। মানে পুষ্টি সাধন, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ক্ষয় রোধ করা, বা আমরা শক্তি পাই, এই ধরনের ব্যাপারগুলা যেটার মাধ্যমে আমরা পাই সেটাই খাদ্য। তো খাদ্যের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে পুষ্টি, যেটাকে আমরা বলি নিউট্রিশন, মানে আমাদের খাদ্যের থেকে যে জিনিসগুলো আমাদের শরীরের শক্তির চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ, বৃদ্ধি, ক্ষয়পূরণ, এগুলোর কাজ যেটা করে সেটাকে আমরা বলি পুষ্টি। আর এটা হলো নিউট্রিয়েন্টস। হ্যাঁ, এটা হচ্ছে খাবারের যে অংশটা আমাদের এই কাজগুলা করে, মানে খাবারের মধ্যে যে জৈব বা অজৈব উপাদান, এটা শরীরের যে জীবনী শক্তি, এটা যে যোগান দেয় সেটাকে আমরা বলি নিউট্রিয়েন্টস। হ্যাঁ, কারণ খাবার আমরা যেটা গ্রহণ করি পুরাটাই কিন্তু আমাদের শরীরে আসলে শোষিত হয় না, শুধুমাত্র যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো খাবার থেকে আমাদের শরীর বের করে নেয়, এবং বাকি অংশটা কি হয়, পরিপাক হয়ে আবার ওয়েস্ট আকারে বের হয়ে যায়। আর খাদ্যের কাজ কি? খাদ্যের কাজ তাহলে আমরা তো বুঝলাম যে খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ করে, তাপ উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের সুস্থ রাখে, এগুলা খাবারের কাজ। তো খাদ্যের মূলত উপাদান তিনটা, একটা হচ্ছে আমিষ বা প্রোটিন, একটা হচ্ছে শর্করা বা শ্বেতসার যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, আর একটা হচ্ছে স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবার। এছাড়াও আরো তিনটা উপাদান আছে, যেটা হচ্ছে একটা হলো ভিটামিন, একটা মিনারেল, এবং আরেকটা হচ্ছে পানি। তাহলে টোটাল খাবারের উপাদান হচ্ছে 6টা। আর সুষম খাদ্য আমরা তাকেই বলি যে খাবারে সবগুলো উপাদান পরিমিত পর্যায়ে থাকে, হ্যাঁ, যতটুকু দরকার, এটা যে খাবারে থাকে সেটাকে আমরা বলি সুষম খাবার। আর প্রতিদিন একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষের 2200 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। তার মানে তোমার এমন খাবার গ্রহণ করতে হবে যাতে তুমি প্রতিদিন এই পরিমাণ এনার্জি পাও। বিভিন্ন খাবারে বিভিন্ন কিলো ক্যালোরি শক্তি থাকে। হ্যাঁ, এই হিসাব করে আমরা অনেক সময় দেখি যে নিউট্রিশনরা একটা খাবারের চার্ট দিয়ে দেয় যে সারাদিন আপনি এগুলো খাবেন। তো সুষম খাদ্যের মধ্যে কি কি উপাদান থাকবে এটার একটা চার্ট এখানে দেওয়া আছে। এখানে গড়ে 4:1:1 অনুপাতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট থাকবে। তার মানে তুমি প্রতিদিন যে খাবারটা খাবা সেখানে 4 ভাগ থাকবে কি, 4 ভাগ থাকবে শর্করা। শর্করা থাকবে 4 ভাগ, 1 ভাগ থাকবে প্রোটিন, হ্যাঁ, 1 ভাগ থাকবে প্রোটিন, আর 1 ভাগ থাকবে এই ফ্যাট। ঠিক আছে। আচ্ছা, প্রয়োজনীয় ভিটামিন ও রাফের সরবরাহের উদ্দেশ্যে সুষম খাদ্যে অবশ্যই সজীব খাদ্য, সবুজ শাকসবজি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে হবে। আচ্ছা, ভিটামিন তো আমরা বুঝতেই পারছি যে বিভিন্ন শাকসবজি বা ফল ফুলের মধ্যে আমরা জানি যে ভিটামিন থাকে। আরেকটা হচ্ছে রাফেজ। রাফেজ মানে হলো আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার খাওয়ার উদ্দেশ্য হলো যে তোমার শরীরের ভিতরে যে পরিপাক হয় এই পরিপাকটা ভালো হবে। যদি তুমি এই সবুজ শাকসবজি বা রাফেজ তোমার ভিতরে না থাকে বা কম যায়, তাহলে দেখা যাবে তোমার কনস্টিপেশন রিলেটেড প্রবলেম হবে। এরপর 3 নম্বর হচ্ছে খনিজ পদার্থ বা মিনারেল বলি আমরা যেগুলোকে, যেমন ক্যালসিয়াম, লৌহ, সোডিয়াম, পটাশিয়াম, এইসব জাতীয় খাবার খেতে হবে। না হলে দেখা যায় যে আমরা অনেক সময় দুর্বলতা, রক্তশূন্যতায় ভুগি, এজন্য দেখা যায় আমাদের ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়, তাই না, আয়রনের ট্যাবলেট দেয়। তো এগুলো সমৃদ্ধ যে খাবার, এগুলো আমাদের খাবারের মধ্যে রাখতে হবে। আর অবশ্যই পানি, এটার তো কোনো বিকল্প নাই, আমরা জানি পানি থাকতে হবে। দুধ, এটাকে পরিপূর্ণ সুষম খাদ্য বলা যাবে না, কিন্তু আদর্শ খাদ্য বলা যাবে, কারণ দুধের মধ্যে মোটামুটি যে 6টা খাদ্য উপাদানের কথা আমরা একটু আগে দেখলাম সবগুলাই দুধের মধ্যে বিদ্যমান, এই কারণে দুধকে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলে। দুধের মধ্যে দেখো শর্করা হিসাবে থাকে ল্যাকটোজ, আমিষ হিসাবে থাকে ক্যাসিন, স্নেহ জাতীয় হিসাবে থাকে দুধের মধ্যে যে ছোট ছোট দানা হিসাবে যে সর থাকে সেটা স্নেহ জাতীয় পদার্থ,
খনিজ লবণ হিসেবে থাকে ক্যালসিয়াম ও ফসফরাস, ভিটামিন হিসেবে থাকে ADE-K, আর দুধে পানির পরিমাণ হচ্ছে 85 থেকে 87। আচ্ছা এখন দেখো এখানে ভিটামিন হিসেবে ADE-K আছে, তাহলে কোনটা নাই? পরীক্ষা যদি থাকে দুধে কোন ভিটামিনটা নাই, তাহলে এটা বের করতে হবে তোমাদের, ঠিক আছে? যে এটা আছে তাহলে কোনটা কোনটা নাই এটা আমাদের বের করতে হবে। আর এটা হলো সুষম খাদ্য পিরামিড, মানে তুমি কোনটা বেশি খাবা আর কোনটা কম খাবা। এই যে উপরেরটা কম খেতে হবে, হ্যাঁ, কি চর্বি জাতীয় খাবার, আমরা জানি এগুলা, হ্যাঁ, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। বেশি খেতে হবে কি শর্করা জাতীয় যে খাবার, এগুলো বেশি খেতে হবে, হ্যাঁ। পরিমিত মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এগুলো খেতে হবে পরিমিত। আর বেশি খেতে হবে শাকসবজি। আমরা কি করি, এইটা খাই বেশি আর এটা বেশি খাই, হ্যাঁ, কিন্তু আসলে শাকসবজি, ফলমূল এটা বেশি খাওয়া দরকার। আচ্ছা দেখো এখন আমরা একটু শর্করা নিয়ে দেখি। শর্করা এটা আসলে গ্লুকোজ, হ্যাঁ, যেটা নরমালি আমরা যেটা বুঝি। গ্লুকোজ ছাড়াও আরো অনেক কিছু আছে শর্করা হিসাবে, তবে এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত থাকে 1:2:1। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, CH2O। দেখো এখানে কার্বন একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন দুইটা, এটি বলছে 1:2:1 হিসেবে থাকে। শর্করা বর্ণহীন, গন্ধহীন ও মিষ্টি স্বাদযুক্ত। তার মানে শর্করা মধ্যে বর্ণ বা গন্ধ নাই, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এই যে শর্করা যে 1:2:1, এখানে এই জিনিসটা কি, এটা কিসের সংকেত? H2O। আমরা জানি H2O হচ্ছে পানির সংকেত। এই জন্য যেহেতু কার্বোহাইড্রেটের মধ্যে পানির একটা অণু আছে, সেই কারণে কার্বোহাইড্রেটকে হাইড্রেট অফ কার্বন বা কার্বনের পানি বলা হয়। আচ্ছা, তো এই যে শর্করা, একে কয়েক ভাগে ভাগ করা যায় আণবিক গঠন অনুসারে। একটাকে আমরা বলি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড এটা হচ্ছে এক অণু বিশিষ্ট শর্করা, এবং এটার উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তোমার এই স্ট্রাকচার মনে রাখার দরকার নাই। এক অণু মানে এই যে একটা দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা দেখা যাচ্ছে, এই এক অণু। তো এটা কি কি হয়? গ্লুকোজ হয়, ফ্রুক্টোজ হয়, গ্যালাক্টোজ হয়, এটা মনে রাখলেই হবে। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডে অণু থাকবে দুইটা। দেখো এই যে মনোস্যাকারাইডে ছিল একটা, ডাইস্যাকারাইডে হয়ে গেছে দুইটা। এগুলা কি কি আছে দেখো, সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। আর সুক্রোজকে ইক্ষু চিনি বা বিট সুগার বলা হয়, এটা মনে রাখবা যে সুক্রোজকে ইক্ষু চিনি বা বিট সুগার বলা হয়। পলিস্যাকারাইড, যেখানে অনেক অণু থাকে, অনেক, দেখছো এখানে কতগুলো অণু আছে, এটা হচ্ছে পলিস্যাকারাইড, হ্যাঁ। এটা কি কি? স্টার্চ বা শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ ইত্যাদি হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। তাহলে এই যে আমরা এখন দেখলাম যে এখানে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরপরে সুক্রোজ, ল্যাকটোজ, এখানে আছে স্টার্চ বা শ্বেতসার। এগুলোর উৎস কোন জায়গায়, কোনটা থেকে আমরা এগুলো পাবো, হ্যাঁ, এই উৎসগুলো তাহলে দেখি আমরা যে এই কার্বোহাইড্রেট গুলো আমরা কোন জায়গা থেকে পাবো। তো প্রথমে আমরা দেখি যে শ্বেতসার, হ্যাঁ, বা স্টার্চ বা শ্বেতসার, এটা কোন জায়গা থেকে পাবো। তো এটার জন্য ধান, গম, ভুট্টা এইসব শস্য দানায় স্টার্চ থাকে, বা আলুতেও স্টার্চ থাকে, হ্যাঁ, স্টার্চ বা শ্বেতসার থাকে। গ্লুকোজ চিনির তুলনায় কম মিষ্টি, তবে এটা কোথায় পাবা তুমি? আঙ্গুর, গাজর, খেজুর এগুলাতে তুমি এই গ্লুকোজ পাবা। ফ্রুক্টোজ নরমালি ফলের মধ্যে থাকে, ফ্রুক্টোজ, হ্যাঁ, আম, পেঁপে, কলা, কমলা লেবু, মিষ্টি ফল যেগুলা, ফুলের মধু, এখানে ফ্রুক্টোজ থাকে। এরপর আছে সুক্রোজ আখের রস, চিনি, গুড়, হ্যাঁ, মিষ্টি, এগুলোর মধ্যে থাকে সুক্রোজ। আর সেলুলোজ থাকে বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল, শাকসবজি, সব ধরনের শাকসবজিতে সেলুলোজ থাকে। আর প্রাণীর উৎসগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দুধের মধ্যে ল্যাকটোজ থাকে, এটা আমরা অনেক আগে থেকেই জানি, তাই না? এর আগেও আমরা পড়ে আসছি যে দুধের মধ্যে কি থাকে, শর্করা থাকে, যেটা ল্যাকটোজ নামে পরিচিত। আর গ্লাইকোজেন এটা থাকে বিভিন্ন প্রাণী, যেমন মুরগি, কবুতর, এগুলা যকৃৎ ও মাংসপেশিতে, গ্লাইকোজেন থাকে। আর কার্বোহাইড্রেটের মূলত কাজ হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি, আমাদের গায়ে শক্তি যোগায়, তাপ শক্তি যোগায়, হ্যাঁ, এনার্জি যেটা আমরা পাই সেটা এই কার্বোহাইড্রেট থেকে পাই। আর কার্বোহাইড্রেট সম্পর্কে দেখো আমরা কিছু তথ্য একটু জেনে নেই, যে প্রতি গ্রাম শর্করা জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। মানে 1 গ্রাম শর্করা যদি তুমি খাও, এটা যদি আমাদের যে পরিপাক হবে, এরপরে তোমার শরীরে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে। এরপর মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা ন্যূনতম 58 থেকে 60% শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা উচিত। মানে যতটুকু দরকার, কতটুকু দরকার ছিল একটু আগে আমরা পড়ে আসছি, কত 2200 থেকে 2500। তার মানে এটার 58 থেকে 60% শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করতে হবে। দেহের প্রতি কিলোগ্রাম ওজনের 4 থেকে 6 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। তার মানে তোমার ওজন যত গ্রাম, তত দিয়ে তুমি এই 4 বা 6 গ্রাম দিয়ে গুণ করবা, তাহলে যেটা আসবে মিনিমাম তত তোমার শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা দরকার।
আর পূর্ণবয়স্ক ব্যক্তির ন্যূনতম 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, ন্যূনতম, হ্যাঁ, এটা মিনিমাম 300 গ্রাম। আর এই যে ক্যালোরি বা কিলো ক্যালোরি আমরা যেটা বলতেছি, এটা হচ্ছে খাদ্যের মধ্যে যে শক্তি থাকে সেটাকে আমরা কিলো ক্যালোরি হিসেবে প্রকাশ করি। এটা আমরা আগে থেকেই জানি, সে শক্তির একক হচ্ছে ক্যালোরি। আচ্ছা, এখন দেখো আমিষ বা প্রোটিন। তো আমিষ বা প্রোটিন বলতে আমরা বুঝি মাছ, মাংস, এগুলাকে আমরা বুঝি, এবং এটা হচ্ছে মুখ্য উপাদান। হ্যাঁ, প্রাণী উদ্ভিদ জগতে প্রোটিনকে মুখ্য উপাদান বলা হয়। তো আমিষে কি থাকে দেখো, আমিষে কার্বন থাকে 51 থেকে 55 ভাগ থাকে কার্বন, অক্সিজেন থাকে 20 থেকে 24 ভাগ, নাইট্রোজেন থাকে 16%, হাইড্রোজেন 6 থেকে 7% এবং সালফার থাকে 0.3 থেকে 2%। এবং অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে আমিষ গঠনের একক। হ্যাঁ, তুমি যদি প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙো তাহলে তুমি গিয়ে এই অ্যামিনো অ্যাসিড পাবা। আচ্ছা, আর মানুষের দেহে বা প্রাণীর দেহে প্রায় 20 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এর মধ্যে কিছু আছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, মানে যেগুলো অত্যাবশ্যক থাকাই লাগবে। হ্যাঁ, যেমন পূর্ণবয়স্ক মানুষের জন্য এটা হলো 8টা, আর শিশুদের জন্য হলো 10টা। তো এই যে দেখো হিস্টিডিন, আর্জিনিন, এইটা শিশুদের জন্য অত্যাবশ্যক। তাইলে এগুলা যদি অত্যাবশ্যক হয়, এই 10টা মনে করো যে অত্যাবশ্যক আছে, টোটাল 20টা, তাহলে অনাবশ্যক কোনটা? অনাবশ্যক হচ্ছে যেগুলা এখানে নাই, অত্যাবশ্যক না যেগুলা সেগুলাই হচ্ছে অনাবশ্যক। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলোর নাম বলা আছে, তোমরা একটু পরে নিও। মিথিওনিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন, লাইসিন, হিস্টিডিন, আর্জিনিন, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, এখন তাহলে দেখি আমরা যে প্রোটিনের উৎস কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে আমরা প্রোটিন পাই। তো যদি আমরা উদ্ভিজ্জ উৎসের কথা চিন্তা করি, যে উদ্ভিদ থেকে যেখান থেকে আমরা প্রোটিন পাই, যদি এটা চিন্তা করি, তাহলে দেখো ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ, ভুট্টা, এগুলোর মধ্যে প্রোটিন আছে। হ্যাঁ, আর প্রাণীজ উৎস, এটা তো আমরা সবাই চিনি, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো সবই প্রোটিনের উৎস। আর প্রোটিনের কাজ হচ্ছে দেহ গঠন, বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করা, এটা হচ্ছে প্রোটিনের কাজ। হ্যাঁ, আর প্রোটিনের অভাবজনিত ফল যেটা, সেটা হচ্ছে যে এটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটার অভাবে। হ্যাঁ, প্রোটিন যদি কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং শিশুদের ম্যারামাস এবং কোয়াশিয়কর রোগ হয়। তো ম্যারামাস রোগ যেটা, এটা হলে শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ম্যারামাস হলে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, হাড্ডিসার হয়ে যায় বাচ্চারা। আচ্ছা, বিভিন্ন ধরনের প্রোটিন আছে, তো এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। যেমন আমাদের মাংসপেশিতে যে প্রোটিনটা থাকে সেটার নাম হচ্ছে মায়োগ্লোবিন। এরপর ত্বক, নখ, চুলে ক্যারাটিন নামে প্রোটিন থাকে। এরপর রক্তকণিকায় থাকে গ্লোবিন। ডিমের কুসুম এবং রক্তরসে যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে গ্লোবিউলিন। আর ডিমের সাদা অংশে যে প্রোটিনটা, সেটার নাম হচ্ছে অ্যালবুমিন। আর শস্যর দানায় থাকে গ্লুটোলিন। দুধে যে প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে ক্যাজিন। আর দুধে যে শর্করা ছিল তার নাম কি ছিল? ল্যাকটোজ, তাই না? কঠিন যোজক কলায় কোলাজেন নামক প্রোটিন থাকে। আর ইনসুলিন, এটা হচ্ছে প্রোটিন হরমোন। তো যে দুইটা রোগের কথা বলছিলাম, একটা ছিল কোয়াশিয়কর, এটাতে শিশুদের ত্বক যেটা, সেটা দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এছাড়াও শীর্ণ, একদম হালকা পাতলা হাড্ডি বের হয়ে গেছে, এই ধরনের সিমটম দেখা দেয় শিশুদের মধ্যে। আর ম্যারামাস, এটা তো বলছি যে এটার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তো দেখো প্রাণী দেহের শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন। হ্যাঁ, তাহলে চিন্তা করো, শুষ্ক ওজন পানি ছাড়া বাকিটার 50%ই প্রোটিন। প্রতিদিন একজন মানুষের 100 গ্রাম প্রোটিন গ্রহণ করা দরকার। আর খেসারির ডালে যে BOAA নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যেটার জন্য ল্যাথারাইজম রোগ হয়। তো এই কারণে তুমি যদি খেসারির ডাল বেশি খাও তাহলে তোমার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন দেখো স্নেহ পদার্থ বা লিপিড। তো এটা আসলে কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারের সমন্বয়ে স্নেহ জাতীয় পদার্থ গঠিত হয়। তাহলে কোনটা? একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে গ্লিসারল। তো এখানে দুই ধরনের জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এতটুকু মনে রাখলেই হবে যে চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর তুমি এটা কমন সেন্স খাটাইলেই বুঝতে পারবা যে চর্বিটা আসলে কঠিন। তুমি যখন দেখছো যে পশু পাখি থেকে যখন আমরা যে চর্বিটা পাই, বিশেষ করে গরু বা খাসির মাংসে যে থাকে, তখন রান্না করার আগে দেখবে এটা সলিড থাকে, শক্ত থাকে। হ্যাঁ, সাধারণ তাপমাত্রায় চর্বি হচ্ছে কঠিন। আর তেল যেটা, সেটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং এটা সাধারণ তাপমাত্রায় তরল থাকে। আর কোলেস্টেরল, এটাও এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। হ্যাঁ, কোলেস্টেরল আমাদের চর্বির ভিতরে, মানে আমাদের এই যে রক্তনালীর ভিতরে
আমরা অনেক সময় বলি যে কোলেস্টেরল জমছে, মানে চর্বি জমছে, ব্যাপারটা এক ধরনের, এটাও অসম্পৃক্ত অ্যালকোহল। এখন স্নেহ পদার্থের উৎস কোনটা? স্নেহ পদার্থ তোমার একটা হচ্ছে যে প্রাণী স্নেহ, প্রাণী থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে চর্বি সহ মাংস, এটা উৎস চর্বি। হ্যাঁ, বুঝে যাচ্ছে, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থের উৎস। আর বিভিন্ন ধরনের তেলেও আর উদ্ভিদ থেকে আমরা যে স্নেহ জাতীয় খাবার পাই সেটা বিভিন্ন ধরনের তেল থেকে পাই। হ্যাঁ, সরিষা, সয়াবিন, তিসি, এই যে এখান থেকে যে আমরা তেল পাই, এই তেলে অধিক পরিমাণে স্নেহ জাতীয় পদার্থ থাকে। এছাড়াও বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, এগুলো থেকেও তুমি স্নেহ বা এই যে লিপিড, এই ধরনের খাবার তুমি পাবা। স্নেহ জাতীয় খাবারের কাজ হচ্ছে খুব শক্তি উৎপন্ন করে এবং তাপ উৎপন্ন করে। আর স্নেহ জাতীয় পদার্থে যে ভিটামিনগুলো দ্রবণীয়, যেমন এ, ডি, ই, কে, এগুলা শোষণে এই স্নেহ জাতীয় পদার্থ সাহায্য করে। তো যদি স্নেহ জাতীয় পদার্থের অভাব দেখা দেয় তাহলে চর্মরোগ, একজিমা, এই ধরনের রোগগুলো দেখা দেয়। এবং যদি অনেক দীর্ঘদিন তুমি স্নেহ জাতীয় পদার্থের অভাবে থাকো, সেই ক্ষেত্রে তোমার শরীরে যে প্রোটিন আছে সঞ্চিত, সেগুলো ক্ষয় হবে এবং তোমার শরীরের ওজন হ্রাস পাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এটার সাথে আমরা অনেকেই পরিচিত, সেটাকে আমরা বলি বিএমআই ইন্ডেক্স বা বডি মাস ইন্ডেক্স। তার মানে তুমি আসলে মোটা কিনা বা তুমি আন্ডারওয়েট কিনা, এটা মাপার জন্য আমরা যে ইন্ডেক্সটা ব্যবহার করি সেটাকে আমরা বলি বডি মাস ইন্ডেক্স। তো এটার একটা রেঞ্জ আছে, যেমন মনে করো যে যদি তুমি 18.5 এটা চেয়ে কম হও তাহলে তুমি আন্ডারওয়েট। নর্মাল হচ্ছে 18.5 থেকে 24.9, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তোমার বিএমআই যদি এটার মধ্যে থাকে তার মানে তুমি হেলদি। এটার উপরে চলে গেলেই তুমি মোটা হওয়া শুরু করবা। হ্যাঁ, এটা ওভারওয়েট, ওবেসিটি, এক্সট্রিম ওবেস। তার মানে তুমি যদি নর্মাল রেঞ্জের কম বা বেশি থাকো তাহলে তোমার হিসাব করে তোমার ওয়েট কমাইতে হবে বা বাড়াতে হবে। তো এটা বের করি আমরা কিভাবে, এটার ফর্মুলা হচ্ছে যে তোমার ওয়েট, ভর যেটা, ধরো তোমার ভর 60 কেজি, হ্যাঁ, তাহলে 60 কেজি ডিভাইডেড বাই তোমার হাইট স্কোয়ার, এটা এবং মিটারে নিতে হবে। তো ধরো তোমার হাইট হলো সাপোজ 1.65, তাহলে এটার স্কোয়ার করে দিবা, এরপরে দেখবা যে তোমার কত আসছে। তো এটা যদি ওই রেঞ্জের ভিতরে থাকে 18.5 থেকে কত 24.5 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে যে তুমি ঠিক জায়গায় আছো। সরি, এটা 24.9 হবে। হ্যাঁ, 24.9। তো তুমি ঠিক জায়গায় আছো। যদি কম হয় তাহলে আন্ডারওয়েট, তোমার ওজন বাড়াইতে হবে। আর যদি দেখো যে তোমার বিএমআই বেশি তাহলে তোমার এক্সারসাইজ করে কমাতে হবে। তো এখানে একটা মানদণ্ডগুলো দেওয়া আছে, এটা পড়ে নিও যে কোনটাতে কি হয়। 18.5 এর নিচে হলে ওজন কম, 18.5 থেকে 24.9 সুস্বাস্থ্যের আদর্শ মান। এই জিনিসগুলো একটু দেখে নিও যে কত হলে তোমার কি করতে হবে। হ্যাঁ, এটা দেওয়া আছে। আমরা কিছু তথ্য জেনে নেই যে খাদ্যে দৈনিক 15 গ্রাম প্রাণীজ এবং 5 থেকে 10 গ্রাম উদ্ভিজ্জ স্নেহ পদার্থ থাকা দরকার। আর শিশুদের খাবারে অধিক স্নেহ পদার্থ থাকা উচিত। এবং একজন পূর্ণবয়স্ক ব্যক্তির 10 থেকে 15% তার যে শক্তির চাহিদা, মানে টোটাল শক্তি চাহিদা 10 থেকে 15% এই স্নেহ পদার্থ থেকে আসা দরকার। আর 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর শর্করাতে কত ছিল একটু মনে করো তো, যে শর্করা 1 গ্রাম জারিত হয়ে কতটুকু শক্তি উৎপন্ন করে? 4.1 কিলো ক্যালোরি। ঠিক আছে। আচ্ছা, দেখো খাদ্যপ্রাণ বা ভিটামিন। তো এই খাদ্যপ্রাণ বা ভিটামিন এটা আবিষ্কার করে পোল্যান্ডের বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক। আচ্ছা, ভিটামিন দুই প্রকার, একটা হচ্ছে স্নেহে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। তার মানে যেটা স্নেহ পদার্থে দ্রবীভূত হয়, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় পদার্থে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন কিন্তু পিএসসি পরীক্ষায় আসে যে কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন বা কোনটা স্নেহে দ্রবণীয় ভিটামিন। হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে বি আর সি হচ্ছে পানিতে দ্রবণীয়, আর স্নেহে দ্রবণীয় হচ্ছে এ, ডি, ই ও কে। ভিটামিন এ, যেটাকে আমরা রেটিনল বা বিটা ক্যারোটিনও বলা হয়। তো ভিটামিন এ এর উৎস কোন জায়গায়? একটা হচ্ছে প্রাণীজ উৎস আর একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস। তো প্রাণীর মধ্যে দেখো ডিম, গরুর দুধ, যকৃৎ, বিভিন্ন তেল সমৃদ্ধ মাছ, বিশেষ করে কড মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আর উদ্ভিজ্জ উৎসের কথা যদি তুমি চিন্তা করো, গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ক্যারোটিন সমৃদ্ধ যে শাকসবজি, যেগুলো লাল শাক, কচু শাক, দেখবা রাতকানা রোগ হলে যেগুলো খাইতে বলে, এগুলো হচ্ছে তোমার ভিটামিন এ এর উৎস। বা বিভিন্ন ধরনের ফল, আম, তারপরে পাকা কাঁঠাল, পেঁপে, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। তো ভিটামিন এ এর কাজ কি? ভিটামিন এ এর কাজ হচ্ছে তোমার দৃষ্টিশক্তি ঠিক রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে,
তোমার অস্থি ও দাঁতের গঠন ঠিক রাখে এবং এই দাঁতের মাড়ি সুস্থ রাখে। এটা হচ্ছে ভিটামিন এ এর কাজ। এবং ভিটামিন এ এর যদি অভাব হয়, তোমরা জানো, এটা আমরা সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে দেখা যায় যে কর্নিয়াতে আলসার হয়ে যায়। এবং একজন কিশোর কিশোরী বা পূর্ণবয়স্ক পুরুষ মহিলা এবং গর্ভবতী মায়েদের জন্য প্রতিদিন 2500 এলইউ ভিটামিন এ প্রয়োজন হয়। ঠিক আছে, এবার আসো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হচ্ছে চা পাতা। এটা ভিটামিন বি কমপ্লেক্সের একটা উৎস। তো ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হচ্ছে, দেখো, যে দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ করে, দেহ কোষের বিপাকে কাজ করে, এরপর প্রজননে সাহায্য করে। তো আমরা মাঝে মাঝে ভিটামিন, আমাদের জ্বর হলে বা অন্য কোনো রোগ হলে দেখা যায় যে আমাদের ভিটামিন বি সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাই না? ক্যাপসুল আকারে আমরা ভিটামিন বি কমপ্লেক্স খাই। তো ভিটামিন বি কমপ্লেক্সে ভিটামিন সংখ্যা হচ্ছে 12টি। হ্যাঁ, বি ভিটামিন সংখ্যা তাহলে কত? 12টি। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আমরা যদি একটু দেখি, থায়ামিন, এটার আমরা বলি বি1। ঠিক আছে, এটা হচ্ছে বি1, থায়ামিন। তো এটা কই পাওয়া যায়? ঢেঁকির ছাটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল, সবজিতে থায়ামিন থাকে। আর থায়ামিনের যদি অভাব হয় শরীরে, সেই ক্ষেত্রে বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়। এরপর আছে, দেখো, রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হচ্ছে বি2। হ্যাঁ, এটা হচ্ছে বি2 ভিটামিন। তো এটা যকৃৎ, দুধ, ডিম, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা, অঙ্কুরিত বীজ, এগুলাতে এই রাইবোফ্লাভিন পাওয়া যায়। তো এটার অভাবে যেটা হয় যে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা দেয়, মুখে যে ঘা হয়, জিভে, মুখে, এটা এই রাইবোফ্লাভিনের অভাবে হয়। আর ত্বক খসখসে হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে। এগুলো হচ্ছে রাইবোফ্লাভিন যদি তোমার শরীরে না থাকে তাহলে যেটা হবে। এরপর আছে, দেখো, নিয়াসিন। এটা হচ্ছে বি5। এখানে শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দেখছি। তো নিয়াসিন পাওয়া যায় মাংস, যকৃৎ, আটা, ডাল, বাদাম, তেলবীজ, এগুলাতে নিয়াসিন পাওয়া যায়। নিয়াসিনের অভাবে প্যালেগ্রা রোগ হয়, আর জীবে রঞ্জক পদার্থ জমে জীবের অ্যাট্রফি হয়। আচ্ছা, এরপর দেখো পিরিডক্সিন। পিরিডক্সিন হচ্ছে বি6। হ্যাঁ, পিরিডক্সিন, এটা হচ্ছে বি6। তো এটা চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, ডিমের কুসুম, এগুলাতে পাওয়া যায়। আর এটার অভাবে তোমার অরুচি হয়, অ্যানিমিয়া রোগ হয়। এরপর দেখো সায়ানোকোবলামিন। এটা হচ্ছে বি12। হ্যাঁ, বি12 এটা। তো এটাও দেখো দুধ, মাছ, মাংস, ডিম, যকৃৎ, পনির, বৃক্ক, এগুলোর মধ্যে সায়ানোকোবলামিন থাকে। এর অভাবে রক্ত শূন্যতা দেখা দেয় এবং স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। আচ্ছা, এবার আসো ভিটামিন সি, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। তো ভিটামিন সি এর উৎস, ভিটামিন সি বলতেই আমরা সিবিট বুঝি, তাই না? সিবিট। আচ্ছা, তো ভিটামিন সি পাওয়া যায় কোথায়? আমলকি, লেবু, কমলা লেবু, মানে টক জাতীয় যেগুলা, হ্যাঁ, টমেটো, আনারস, পেয়ারা, এগুলাতে ভিটামিন সি থাকে। এবং শাকসবজির মধ্যে দেখো লাল শাক, লেটুস পাতা, ধনে পাতা, ফুলকপি, করলা, এগুলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তো কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে যে ত্বক, হাড়, দাঁত, এগুলা কোষের সাথে, মানে সে গাঁথুনি আকারে কাজ করে। হ্যাঁ, বাইন্ডিং, সিমেন্টের মতো কাজ করে। তোমার সি এর যদি অভাব না থাকে, মানে তোমার শরীরে যদি বেশি থাকে সি, তাহলে এগুলো মজবুত থাকবে। আর এই যে স্নেহ, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডের বিপাক কাজে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর অভাবজনিত ফল কি? যে যদি না থাকে, ধরো অনেক সময় দেখবা বিল্ডিং করে, কিন্তু যদি সিমেন্টের পরিমাণ কম থাকে বা পানি বেশি ইউজ করে, তখন দেখবা যে কলাম বা বিল্ডিং এর গা থেকে এগুলো খসে চলে আসে। তো সিমিলার, তোমার গায়ে যদি ভিটামিন সি কম থাকে, সেক্ষেত্রে অস্থির গঠন মজবুত হয় না, ত্বকে ঘা হয় এবং ঘা শুকাতে দেরি হয়, দাঁতের মাড়ি ফুলে ওঠে, সহজে ঠান্ডা লাগে। তার মানে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে সহজে ঠান্ডা লাগে ভিটামিন সি এর অভাবে, এবং স্কারভি রোগ হয়। তো এটা নিয়ে অনেক জায়গায় কনফিউশন থাকে যে স্কারভি রোগ আসলে কোন ভিটামিনের অভাবে হয়। তাহলে আমরা দেখলাম স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, এরপর আসে ভিটামিন ডি। ভিটামিন ডি, এটা একমাত্র প্রাণীজ উৎস থেকেই পাওয়া যায়। ভিটামিন ডিটা শুধুমাত্র প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। এটা তাহলে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জন্য। তো এটা কি হয়, নরমালি আমরা জানি যে ভিটামিন ডি এর অভাব হলে আমাদের বলে রোদ্রে দাঁড়ায় থাকতে। তো রোদ্রে যে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি আছে, এটা আমার শরীরের ত্বকের মধ্যে লেগে ভিটামিন ডি উৎপন্ন করে। হ্যাঁ, এবং ডিমের ডিম, দুধ, মাখন, এগুলো ভিটামিন ডি এর উৎস। আচ্ছা, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কাজে সহায়তা করে এবং রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ভিটামিন ডি এর কাজ। আচ্ছা, অভাবজনিত ফল। তো ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, এটা আমরা কমন জানি। হ্যাঁ, শিশুদের রিকেটস, হাত পা বেঁকে যায়, হাড়গুলা বেঁকে যায়। আর বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হয়।
এরপর আসো ভিটামিন ই, যেটার আরেকটা নাম হচ্ছে টোকোফেরল। এটার উৎস হচ্ছে সব ধরনের ভোজ্য তেল, তেল যেগুলো আমরা খাই এগুলা হচ্ছে এই ভিটামিন ই এর উৎস। তো এটার কাজ হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে এটা হচ্ছে তোমার আমাদের ধমনীতে যে চর্বি জমা হয় সেই চর্বি জমা হতে সে বাধা দেয় এবং আমাদের ত্বককে সুন্দর রাখে ভিটামিন ই। আর এটার অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে আর প্রাণীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এবং সর্বশেষ যেটা ভিটামিন কে, তো এটাকে বলা হয় রক্তক্ষরণ নিবারক ভিটামিন। কারণ কি আমরা জানি যে ভিটামিন কে এর অভাবে কি হয় না, রক্ত জমাট বাঁধে না। আচ্ছা, এটার উৎস কোন জায়গায়? সবুজ রঙের শাক, ডিমের কুসুম, সয়াবিন তেল, যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। আর কাজ হচ্ছে যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার দেখো যে এটার অভাবে যে রোগ হয় ডিফিসিয়েন্সির কারণে, যে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হতে চায় না। এটা হচ্ছে ভিটামিন কে এর কাজ। দেখো কিছু ইনফরমেশন, এগুলো বাঁচতে হলে অবশ্যই জানতেই হবে, এগুলো না জানলে কোনো উপায় নেই। যেমন দেখো ভিটামিনকে জীবদেহের জৈবিক প্রভাব বলা হয়। বৃষ্টির পানি, তারপর চা কফিতে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি এটা ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এবং ভিটামিন ডি এর অপর নাম কি? ট্যাকোফেরল। মাছের মাথা থেকে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। লোহিত ও শ্বেতরক্তকণিকার ভিত্তিতে ভিটামিন বি 12 যেটা, সেটা সহায়তা করে। এবং ভিটামিন বি2 এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়, এটাকে আমরা দেখছি। এরপরে দেখো ভিটামিন বি12 এর অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। ভিটামিন বি ও সি এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, তাপে ভিটামিন সি নষ্ট হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়, দেখে আসছি আমরা। ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ভিটামিন ই প্রজননে সহায়তা করে। ডিমের নরম, মানে ডিমের খোসা যেটা, নরম খোসা, এটা যখন মুরগির পেটে থাকে এটা নরম থাকে, যখনই এটা মুরগি থেকে বের হয় আর বাতাসের সংস্পর্শে আসে তখন এটা শক্ত হয়ে যায়। আচ্ছা, ক্যালসিয়াম ও পটাশিয়াম পেশি বৃদ্ধিতে সহায়তা করে। হাড় ও দাঁত তৈরির জন্য ভিটামিন ডি প্রয়োজন। আচ্ছা, তো ভিটামিন সমৃদ্ধ বস্তুগুলা একটু যদি আমরা দেখি, দেখো সবচেয়ে বেশি ভিটামিন এ পাওয়া যায় গাজরে, সবচেয়ে ভিটামিন বেশি সি পাওয়া যায় আমলকিতে, আর সবচেয়ে বেশি পাওয়া যায় অঙ্কুরোদ্গম ছোলাতে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, ওই যে ডিম ও দুধে ভিটামিন সি নেই। আর একটা বলছিলাম যে দুধে 4টা ভিটামিন থাকে, 2টা থাকে না, ওই 2টা বের করবা। একটা তো বলেই দিছে এখানে সি নেই, আর একটা কোনটা নেই এটা বের করবা। আচ্ছা, এখন আসো মিনারেলস। তো মিনারেলস গুলা কি কি? যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলো আমাদের শরীরে লাগে, এগুলোকে আমরা খনিজ পদার্থ বা মিনারেল বলি। তো দেহের উপাদানের প্রায় 4 ভাগ এই মিনারেল বা তোমার খনিজ পদার্থ থাকে। তো দেহে প্রায় 24 রকমের খনিজ লবণ রয়েছে, 24 রকমের। আচ্ছা, দেখো ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের উৎস হচ্ছে কোথায়? দুধ, ছোট মাছ, সবুজ শাকসবজিতে আমরা ক্যালসিয়াম পাই। এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। এবং এটার অভাবের ফলে কি হয় দেখো, রিকেটস এবং বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। এরপর আছে ফসফরাস। ফসফরাস আমরা পাই কই থেকে? দেখো দুধ, ডিম, মাছ, মাংস থেকে আমরা ফসফরাস পাই। এটাও হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়াম ও ফসফরাসকে সহায়তা করে। আর এই ফসফরাস যদি তোমার শরীরে বেশি হয়ে যায় তাহলে তোমার রেচনের সমস্যা তৈরি হয়। এরপর আছে দেখো আয়রন। আয়রন পাওয়া যায় মাংস, যকৃৎ, বৃক্ক, হৃৎপিণ্ড, সবুজ শাকসবজি, কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো আয়রন দেখবা যখন কারো রক্ত স্বল্পতা দেখা দেয় তখন তাকে আয়রনের ট্যাবলেট দেয়। কারণ কি? এই যে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে এই আয়রন সহায়তা করে। এবং এটার অভাবে তাহলে কি হবে? রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। এরপর আছে পটাশিয়াম। এটা তুমি ডাব, মাছ, মাংস, দুধ, ডাল, কলা এগুলো তুমি পাবা। পটাশিয়াম পেশি সংকোচনে ভূমিকা রাখে। আর এটা যদি অভাব হয় তাহলে মানসিক বিষণ্ণতা দেখা দেয় এবং পেশি দুর্বল হয়ে যায়। এরপর আছে ম্যাগনেসিয়া। দেখো বাদাম, বিচি, মানে বিভিন্ন কিছুর বিচি আর কি, সয়াবিন, গাঢ় সবুজ পাতার ডাল, এগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। তো ক্যালসিয়াম ও ফসফরাসের সঙ্গে হাড় ও দাঁতের গঠন করে। আর এটার অভাবে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে দেখা যাবে খিঁচুনি, পেশির টান এগুলা দেখা দেয়। এরপর আছে আয়োডিন। আমরা জানি যে আয়োডিন, এটার অভাবে কি হয়? গলগন্ড রোগ হয়, তাই না? এছাড়াও হাইপোথাইরয়েডিজম বা ক্রেনিটিজম রোগ হয়। তো এটা কই পাওয়া যায়? আমরা জানি আয়োডিনযুক্ত লবণ খেলে, লবণ, তাই না? এছাড়াও সামুদ্রিক মাছ, সামুদ্রিক উদ্ভিদে আয়োডিন পাওয়া যায়। এরপর দেখো দস্তা বা জিঙ্ক। এটা ডিম, মাছ, মাংস, শস্য দানা, সামুদ্রিক মাছে জিঙ্ক থাকে।
এটা দেহের ভিত্তিতে ইনসুলিন হরমোন তৈরিতে সাহায্য করে। আর তোমার শরীরে যদি দস্তা বা জিঙ্কের অভাব দেখা দেয় তাহলে তোমার মানে ক্ষুধা-মন্দা দেখা যায়, হ্যাঁ, যে খাইতে ভালো লাগে না, মানসিক দুর্বলতা দেখা যায়। এই জন্য বিশেষ করে জ্বর হলে জিঙ্কের ট্যাবলেট দেয়। আচ্ছা, এরপর দেখো তামা বা কপার, এটা যকৃৎ, বৃক্ক, বাদাম, শস্যদানা, সবুজ শাক, ডিম এগুলোতে পাওয়া যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয় এটার অভাবে। ফাইনালি আমরা দেখবো পানি নিয়ে। পানির উৎস তিনটা। একটা হচ্ছে ভূপৃষ্ঠের পানি, যেটাকে আমরা বলি সারফেস ওয়াটার, যেমন নদ, নদী, সাগর, পুকুর, যেগুলো মাটির উপরে আছে এগুলাকে আমরা বলি তোমার সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠের পানি। আরেকটা হলো ভূগর্ভস্থ পানি, মানে মাটির নিচে যেটা আছে, যে কুয়া দিয়ে যে পানিটা আমরা উঠাই এটা কি মাটির নিচ থেকে আসে, তাই না? বা টিউবওয়েল থেকে আমরা যে পানি উঠাই এটা হচ্ছে ভূগর্ভস্থ পানি। আরেকটা সোর্স হচ্ছে বৃষ্টির পানি। পানির সোর্স এই তিনটাই, হ্যাঁ, তুমি যত পানির সোর্স এই তিনটাই, ভূপৃষ্ঠের পানি, ভূগর্ভস্থ পানি এবং বৃষ্টির পানি। আচ্ছা, এখন আসলে নিরাপদ পানি, যে পানি অপর নাম জীবন, ব্যাপারটা কিন্তু আসলে ঠিক না। তোমার যদি এখন বোরিংয়ের পানি এক গ্লাস খাওয়াই দেওয়া হয়, এটা জীবন না হয়ে তোমার জন্য মরণ হয়ে যাবে। তার মানে পানির অপর নাম জীবন না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তাহলে নিরাপদ পানি, এখন কোনটারে তুমি নিরাপদ পানি বলবা, তাই না? তো এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ক্যারেক্টারিস্টিক্স? এটাতে আমরা বলি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, যে পানির কোয়ালিটি বা পানি বিশুদ্ধ কিনা এটা পরিমাপ করার জন্য কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলোর স্পেসিফিক ভ্যালু আছে, যে এটার মধ্যে থাকলে তারে আমরা নিরাপদ বলবো। যেমন একটা হলো পিএইচ। পিএইচ সম্পর্কে আমরা আগেই পড়ছি, তাই না? পানির পিএইচ হচ্ছে যদি 6.5 থেকে 8.5 এটার মধ্যে থাকে তাহলে সেই পানিটা পিএইচ এর দিক দিয়ে ঠিক আছে, সেই এই ধরনের আরো অনেক কিছু আছে। যেমন একটা হলো টোটাল ডিজলভ সলিড, যেটাকে আমরা বলি টিডিএস, হ্যাঁ, এটা যদি 1000 থাকে, 1000 বা তার কম থাকে তাহলে ঠিক আছে, এটা সমস্যা নেই। টিডিএস টোটাল ডিজলভ সলিড, মানে পানির মধ্যে যেসব জিনিস ডিজলভ অবস্থায় থাকে, মানে দ্রবীভূত অবস্থায় থাকে, সেইটার পরিমাণ। এরপর আছে দেখো টার্বিডিটি। টার্বিডিটি মানে ঘোলা, পানি ঘোলা কিনা। এটার ভ্যালু যদি 10 এনটিইউ, এনটিইউ মানে হচ্ছে নেফ্রোমেট্রিক টার্বিডিটি ইউনিট। তোমাদের এগুলো মনে রাখতে হবে না, জাস্ট ভ্যালুগুলো একটু কিছু কিছু ইম্পর্টেন্ট ভ্যালুগুলো একটু মনে রাখো। যেমন আয়রনের কত এটা মনে রাখো। এরপরে তোমার আর্সেনিকেরটা একটু নেটে সার্চ করে দেখে নিবা, এখানে মনে হয় নাই। আর্সেনিকের রেঞ্জ কত এটা দেখে নিবা। তো এগুলো হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার, যে কতটুকু পর্যন্ত থাকলে কোনটা তাকে আমরা নিরাপদ পানি বলি। দেখো, মানুষের দেহ 55 থেকে 75% পানি দিয়ে গঠিত, এবং একজন মানুষের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি বের হয়ে যায়। এজন্য 6 থেকে 8 গ্লাস পানি প্রতিদিন খাওয়া দরকার। আর পানির কাজ দেখো, পানির কাজ হচ্ছে পানি দেহে তৃষ্ণা মেটায়, দেহকে সতেজ রাখে, খাদ্য হজমে সহায়তা করে, রক্তের স্বাভাবিক চলাচলের মানে ব্যাঘাত ঘটা থেকে তোমাকে ঠিক রাখবে। হৃৎপিণ্ডে যদি তুমি পানি না খাও, তুমি যদি পানি কম খাও তাহলে হৃৎপিণ্ডে এবং হৃৎযন্ত্রে চর্বি জমে যাবে এবং শরীরে প্রচন্ডভাবে মেদ বেড়ে যাবে যদি তুমি পানি কম খাও। আচ্ছা, ফাইনালি দেখো রাফেজ বা আঁশ, যেটা বলছিলাম, তো এটা কি? বিভিন্ন শাকসবজি, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি, এটা হচ্ছে রাফেজ বা আঁশের প্রধান উৎস। দেখো, এই যে কোষ্ঠকাঠিন্য যেটা বলছিলাম, যদি তুমি এই আঁশ জাতীয় খাবার গ্রহণ কম করো তাহলে তোমার কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগ প্রতিরোধে সক্ষম। প্রতিদিন এই জন্য 200 থেকে 300 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা দরকার। আচ্ছা, এরপরে দেখো খাদ্য সংরক্ষণ। তো খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন শুষ্ককরণ, রেফ্রিজারেশন, ফ্রিজিং। আমরা বিভিন্ন সংরক্ষণ দ্রব্য ইউজ করি, তাই না, যে ভিজায় রাখি অনেক ম্যাটেরিয়ালস দিয়ে বা কেমিক্যাল ইউজ করে। এছাড়াও চিনি বা লবণের দ্রবণে আমরা খাবার সংরক্ষণ করতে পারি। তো খাবার সংরক্ষণে যেসব রাসায়নিক পদার্থ আমরা ইউজ করি, যেমন ফরমালিন, এটা তো বহুল পরিচিত, বিভিন্ন কিছু সংরক্ষণে ফরমালিন ইউজ করা হয়। এছাড়াও ক্যালসিয়াম কার্বাইড, কালটার, রিপেন এবং ইথিলিন, এগুলো আমরা খাদ্য সংরক্ষণে ব্যবহার করি। তো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সবাইকে।